নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কৌটোর ভূত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। জয়তিলকবাবু যখনই আমাদের গাঁয়ের বাড়িতে আসতেন তখন আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতুম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের পূর্ববঙ্গের গ্রামের আনন্দ ছিল আলাদা রকম। মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলিয়ে এক আদিম আরণ্যক পৃথিবী। সাক্ষব জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা বাচ্চা কাচ্চা। মেয়ের সংখ্যাই অবশ্য বেশি, কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত ওই দাদু ঠাদু গোছের বয়স্করা। বাবা কাকা দাদাদের সাথে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড় বাজিতে সময় কাটিয়ে দিতাম। তখন পড়াশোনার তো চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। অভাব ছিল একটা জিনিসেরই, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন। আত্মীয় নন, ওই মাঝে মাঝে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে কোথাও যেন আবার উধাও হয়ে যেতেন। কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে খাটো গরম, আর পাকা গোফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মেশে পোশাক, আর শীতে একটা মোটা চাদর। সর্বদাই একটা বড় বোঁচকা থাকতো সঙ্গে। শুনতাম তার নাকি ফলাও কারবার। তিনি নাকি সবকিছু কেনেন এবং বেচেন, মানে যা পান তাই কেনেন আর যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন, আর হই দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, খুব ভালো, এবার বেঁচে দাও। সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর না বাবু, ও সব আমি পারি না, ওই স্বদেশীর কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের, খদ্দের মানে গাহেক। গায়ক না বাবু, ওই গান বাজনা আমার ঠিক আসে না। জয়তিলক বাবু অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললাম। প্রথমে কিছুতেই দেখাতে চান না, অবশেষে আমরা ঝুলোঝুলি করে গোফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করে ফেলায় বললেন, আচ্ছা আচ্ছা, দেখছি, কিন্তু সব ঘুমন্ত ভূত, শুকিয়ে রাখা। সে আবার কি? আহা, যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা ওই আম শুকিয়ে আমসি হয়, তেমনি আর কি। এ বহু পুরনো জিনিস। জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন। তারপর খুব সাবধানে ভিতরে উকি মেরে দেখে নিয়ে ফিসফিস করে বললেন, বেশি গোলমাল করো না, এক এক করে উঁকি মেরে দেখে নাও, ভূতেরা জেগে গেলেই মুশকিল। কি দেখলুম তা বলা একটা সমস্যা। মনে হলো শুকনো পলতা পাতার মতো 4-5টা কেলে কুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে। কৌটোর ভিতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না। জয়তিলক কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন, আর না,
এসব বিপজ্জনক জিনিস। বলা বাহুল্য, ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি। আমরা সিদ্ধান্ত নিলাম যে ওগুলো মোটেই ভূত নয়, জয়তিলক বাবুকে ভালো মানুষ পেয়ে কেউ ঠকিয়েছে। জয়তিলক বাবু বললেন, না হে না, ঠকায়নি। চৌধুরী বাড়ির এক বুড়ি সারা জীবন খালি ভূত নিয়ে কারবার। তার তখন শেষ অবস্থা, মুখে জল দেবারও লোক নেই। সেই সময়টাই আমি গিয়ে পড়লাম, সেবা টেবা করলাম খানিক, কিন্তু তখন তার ডাক এসেছে। মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলল, তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই, তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি, ওগুলো নিয়ে যাও, কাজ হতে পারে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, তা তোমার কাছ থেকে দাম নেবই বা কি করে, আর নিয়ে হবেই বা কি। তুমি বরং আমাকে 5 টাকার রসগোল্লা খাওয়াও, শেষ খাওয়া আমার। এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা তবু বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলক বাবু বললেন, মরার সময় কিন্তু মানুষ বড় একটা মিছে কথা বলে না। তবু আমাদের বিশ্বাস হলো না, কিন্তু এ কথা আর বললাম না তাকে। দুপুরবেলা যখন জয়তিলক বাবু খেয়ে দিয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছে, ঠিক সেই সময় আমি আর আমার দিদি তার ভূতের কৌটোটা চুরি করলাম। তারপর এক দৌড়ে বাগানে পৌঁছেই কৌটো খুলে ফেললাম। উপর করতেই 5টা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে। হাতে নিয়ে দেখলাম খুব হালকা, মানে এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না। ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো ওগুলো পাতা ঠাতা নয়, অনেকটা ঝুল জাতীয় জিনিস, আর পাক খাওয়ানো, বেশ ঠান্ডা। দিদি বলল, ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে। তা তা জাগাবে কি করে? কেন, আগুনে দিলেই জাগবে, ছেঁকার মতো জিনিস নেই। আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বেলে ফেললাম। আজ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলাম। প্রথমে একটা উৎকট গন্ধ উঠল, তারপর আগুনটা হঠাৎ হাত দেড়েক লাফিয়ে উঠল, একটু কালো ধোঁয়াও বেরিয়ে এলো। তারপর হঠাৎ করে অন্তত 5.5 ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল। ওরে বাবা, ওরে বাবা, ভূত, দিদি ভূত, ভূত! ওরে বাবা রে বলে আমরা দৌড়তে গিয়ে পড়ে গেলাম। পড়েই দেখলাম জ্যান্ত ভূতটা আর 4টে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে। চোখের পলকে 5টা ভূত বেরিয়ে এলো। তারপর তারা হাসতে হাসতে আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি। জয়তিলক বাবুর শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলাম। সেই রাত্রি থেকেই আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল। আমাদের ভয় দেখাই, চল চল ভয় দেখাই, ভয় দেখাই, ভয় রান্নাঘরে ভূত, গোয়ালে ভূত, কুয়োর পাড়ে ভূত। এই তারা হিহি করে হাসে, এই তারা মাছ চুরি করে খায়। কেউ ঝি চাকরদের ভয় দেখায়, কেউ আবার বাচ্চাদের।
সে কি ভীষণ উপদ্রব! ভূতের দাপটে সকলে তটস্থ। জয়তিলক বাবু এইসব কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন। তারপর বললেন, হে, এই কৌটোর ভূতগুলো পালিয়েছে তাহলে। ইস, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা টাকা পাওয়া যেত। না, ভূতগুলোকে ধরতেই হয় দেখছি। এই বলে জয়তিলক বাবু মাছের জাল নিয়ে বেরোলেন। ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন, কিন্তু জালে ভূত আটকায় না। জয়তিলক বাবু আঠা কাঠি দিয়েও চেষ্টা করে দেখলেন, কিন্তু ভূতের গায়ে আঠাও ধরে না। এরপর চাপটে ধরার চেষ্টাও যে করেননি তাও নয়, কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না। দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার শুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন। তারপর থেকে পাঁচটা ভূত দাপটের সঙ্গে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগলো। শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কৌটোর ভূত। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।